The past lives and breathes in Kolkata. ITC Ashirwad presents Purono Kolkatar Golpo, brought to you by Earshot, India's hottest new audio destination. Hear it on earshot.in or Earshot app. Presented by ITC Ashirwad, India's #1 atta brand. পুরনো কলকাতার গল্প। 18 শতকের শেষে আর 19 শতকের গোড়ায় পুরনো কলকাতায় সাহেবদের মধ্যে চলত একটি জিনিস, ডুয়েল। জুয়া খেলা, মদ্যপান, রাজনৈতিক দলাদলি প্রভৃতি বহু বদভ্যাসের সঙ্গে ইংরেজরা এই দ্বন্দ্বযুদ্ধের অভ্যাসটিকে এদেশে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। অনেকদিন পর্যন্ত তারা এই অভ্যাসটিকে ছাড়তে পারেননি। রাজনৈতিক দলাদলি ও ব্যক্তিগত ঈর্ষা বিদ্বেষের ফলে কলকাতা শহরে যে দু একটি ঐতিহাসিক ডুয়েল হয়েছিল, তার মধ্যে ওয়ারেন হেস্টিংস বনাম ফিলিপ ফ্রান্সিসের ডুয়েলটি অন্যতম। ইতিহাসের ছাত্ররা সকলেই জানেন যে হেস্টিংস আমাদের বাংলাদেশের প্রথম গভর্নর জেনারেল, অর্থাৎ সারা ভারতের নয়, প্রেসিডেন্সি অফ ফোর্ট উইলিয়ামের। তাঁকে প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত করেও কোম্পানির ডিরেক্টররা তাঁর কাউন্সিলের 4 জন সদস্যের ওপর সমান কর্তৃত্বের ভার দিয়ে তার ক্ষমতাকে অনেকটা নিয়ন্ত্রিত করেছিলেন। এই 4 জন সদস্যের মধ্যে ফ্রান্সিস ছিলেন অন্যতম, এবং গোড়া থেকেই তিনি হেস্টিংসের কার্যকলাপের ও শাসন নীতির বিরোধিতা করেছেন। 4 জনের মধ্যে ফ্রান্সিস ছাড়া আরও 2 জন ছিলেন হেস্টিংস বিরোধী, ক্লেভারিং ও মনসন। একমাত্র রিচার্ড বারওয়েল ছিলেন হেস্টিংসের সমর্থক। সুতরাং কাউন্সিলের সভায় ভোটাভুটির সময় হেস্টিংস প্রায়ই ফ্রান্সিসের কাছে 3-2 ভোটে পরাজিত হতেন, এবং তার ফলে তার কাজে পদে পদে ব্যাঘাত ঘটত। এই ব্যাঘাত ক্রমে উভয়ের বিরোধ তীব্রতর করে তুলতে থাকে। শোনা যায় মহারাজা নন্দকুমার ফ্রান্সিস ও তাঁর সমর্থকদের সহযোগিতায় হেস্টিংসের বিরুদ্ধে জাল অভিযোগপত্র বোর্ডের কাছে পেশ করেন। মণি বেগম, মোহাম্মদ রেজা খাঁ ও অন্যান্যদের কাছ থেকে হেস্টিংস উৎকোচ গ্রহণ করেছেন বলে নন্দকুমার অভিযোগ করেন। 1775 সালে ফিলিপ ফ্রান্সিস আলোচনার জন্য পত্রটি বোর্ডের সভায় পেশ করেন। 2 দিন পরে তাঁর অভিযোগের সপক্ষে দলিল পত্রসহ সাক্ষী দিতে প্রস্তুত আছেন বলে নন্দকুমার আরেকখানি চিঠি লেখেন। নন্দকুমারের প্রস্তাবটি ফ্রান্সিস ভোটাধিক্যে পাশ করিয়ে নেওয়ার চেষ্টা করেন। হেস্টিংস কাউন্সিল ডিসলভ করে দেন এবং বারওয়েল সহ সভাকক্ষ ত্যাগ করে চলে যান। পরে সুপ্রিম কোর্টের বিচারে নন্দকুমারের ফাঁসি হয়। 5ই অগস্ট 1775 সালে মহারাজা নন্দকুমার জালিয়াতির অভিযোগে দণ্ডিত হয়ে ফাঁসি কাঠে মৃত্যুবরণ করেন। ফাঁসির মঞ্চ তৈরি করা হয় কুলিবাজারে, উইদিন আ ফিউ পেসেস ফ্রম ফোর্ট উইলিয়াম, বর্তমান হেস্টিংস ব্রিজের উত্তর পূর্ব কোণে। হাজার হাজার কলকাতার অধিবাসী এই মর্মান্তিক দৃশ্য দেখার জন্যে সেদিন গঙ্গা তীরে ভিড় করেছিল, এবং ব্রাহ্মণ হত্যার দৃশ্য পাপ মনে করে গঙ্গা স্নান সেরে পবিত্র হয়েছিল। শোনা যায় এই সময় কলকাতার ব্রাহ্মণরা অপবিত্র শহর ত্যাগ করে গঙ্গার পশ্চিম তীরে বালি উত্তরপাড়া অঞ্চলে দলে দলে যাত্রা করেছিলেন। নন্দকুমারের ফাঁসির পর হেস্টিংসের আরও 2 জন শত্রুর অকস্মাৎ পরপর মৃত্যু হল, মনসন ও ক্লেভারিংয়ের। মনসনের মৃত্যু হয় 1776 সালে, ক্লেভারিং 1777 সালে। 1780 সালের শেষে ফ্রান্সিস নিজের স্বদেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত করেন, কিন্তু তার কয়েক মাস আগেই তাঁর সঙ্গে হেস্টিংসের একটি নাটকীয় ঘটনা ঘটে যায়। কাউন্সিলের এক সভায় হেস্টিংস তার চিরশত্রু ফ্রান্সিস সম্বন্ধে একটা প্রস্তাব পাঠ করেন, এবং সেটি সরকারি কনসালটেশনে রেকর্ড করা হয়। প্রস্তাবটি এই: I do not trust to Mr. Francis's promises of candor, convinced that he is incapable of it. I judge of his public conduct by his private, which I have found to be void of truth and honor. সভা শেষ হলে ফ্রান্সিস তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে পড়েন এবং গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে পাশের একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে গিয়ে তার হাতে একটি লিখিত চ্যালেঞ্জপত্র গুঁজে দেন। এই চ্যালেঞ্জ যে ডুয়েল লড়ার চ্যালেঞ্জ তা বলাই বাহুল্য। আত্মমর্যাদা রক্ষার জন্যে হেস্টিংসও চ্যালেঞ্জ গ্রহণ করেন। আলিপুর জেলখানার কাছে হেস্টিংস ও ফ্রান্সিস
1780 সালে দ্বন্দ্বযুদ্ধের সম্মুখীন হন। ফ্রান্সিসের দক্ষিণ অঙ্গে হেস্টিংস তার রিভলভারের গুলিবিদ্ধ করে তাকে ধরাশায়ী করেন। ডুয়েলের নিয়মকানুনে হেস্টিংস যে রীতিমতো অভ্যস্ত ছিলেন তা বোঝাই যায়, কারণ তা না হলে তার অসাবধানী গুলিতে ফ্রান্সিসের মৃত্যুও হতে পারত, কিন্তু তা হয়নি। এবং সেই বছরের শেষেই ফ্রান্সিস পদত্যাগ করে সশরীরে ইংল্যান্ডে ফিরে যান। সামরিক কর্মচারীদের বিশেষ করে এবং অন্যান্য ইংরেজদেরও দ্বন্দ্বযুদ্ধের সংবাদ সাময়িক পত্রিকায় প্রচুর পাওয়া যায়। মধ্যযুগের রীতি অনুযায়ী ডুয়েল লড়লে তাতে কারো প্রাণহানি হবার কথা নয়, কেবল জখম হবার কথা। কিন্তু আমাদের দেশে এসে ইংরেজরা যে ধরনের ডুয়েল লড়তেন তাতে অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা ফেটাল হতো। ডুয়েল দিন দিন এত বেড়ে যাচ্ছিল এবং তার চেহারাও ক্রমে এত বন্য ও হিংস্র হয়ে উঠেছিল যে তার বিরুদ্ধে একদল ইংরেজ সংবাদপত্র ও পুস্তক পুস্তিকা মারফত সংগ্রাম করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও ডুয়েল বন্ধ হয়নি। ডুয়েল ক্রমেই বেড়ে যেতে থাকে এবং দেখা যায় যে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একজনের ডুয়েলের ফলে প্রাণহানিও হয়। যিনি জয়লাভ করেন অবশেষে তিনিও খুনের দায়ে জড়িয়ে পড়েন এবং আদালতের বিচারে অনেক সময় প্রাণদণ্ডেও দণ্ডিত হন। অর্থাৎ ডুয়েলের ফলে শেষ পর্যন্ত দুই বীরেরই মৃত্যু হয়। 1808 সালে কলকাতা সুপ্রিম কোর্টে ডুয়েল বিজয়ী জনৈক সামরিক কর্মচারী খুনের অপরাধে অপরাধী কিনা তার বিচার হয়। বিচার প্রসঙ্গে জাস্টিস উইলিয়াম ব্যারোজ গ্র্যান্ড জুরিকে আহ্বান করে বলেন যে তার মতে বিজয়ী প্রতিদ্বন্দ্বী খুনের অপরাধে অপরাধী। তার ভাষণে প্রসঙ্গত তিনি বলেন যে প্রকৃত সভ্য সমাজে যে কোনো কারণেই হোক ডুয়েল লড়ার কোনো সার্থকতাই নেই। অতীতে কোনো কালে হয়তো ব্যক্তিগত শৌর্যবীর্যের প্রকাশ পেত ডুয়েলের মধ্যে, কিন্তু তার কোনো চিহ্ন বর্তমানে ডুয়েল বা যোদ্ধাদের মধ্যে নেই। এখন তার বাইরের বীরত্বের খোলসটি পড়ে আছে মাত্র, ভেতরের শিষ্টতা ও সাহসিকতা দুই চলে গেছে। অধিকাংশ ক্ষেত্রেই ডুয়েল এখন হিংসা বিদ্বেষ পরায়ণ কাপুরুষের কদভ্যাসে পরিণত হয়েছে। তাই দেখা যায় ডুয়েলের শোচনীয় পরিণতি হয় প্রতিদ্বন্দ্বীর মৃত্যুতে। এর প্রায় 20 বছর পরেও দেখা যায় সাময়িক পত্রিকায় ডুয়েলের অনেক মর্মান্তিক সংবাদ প্রকাশিত হয়েছে। যেমন এই ধরনের সংবাদ: A most distressing event took place at Barakpur on Saturday, a young officer having been shot dead in a duel. Calcutta Gazette, 16th July, 1829. এরকম আরও অনেক ডুয়েলের শোচনীয় সংবাদ 1829-30 সাল পর্যন্ত প্রকাশিত হতে থাকে। এই বিষয়ে ক্যালকাটা গ্যাজেট পত্রিকা এই মন্তব্য করেন যে ডুয়েলিংয়ের অভ্যেসটি তাঁরা তাদের গথিক পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছেন। এখনও তাঁরা সেই পুরাতন অভ্যেস ছাড়তে পারেননি, কারণ মানুষের স্বভাব বদলায়নি এবং সমাজেরও কোনো পরিবর্তন হয়নি। যতদিন তা না হবে ততদিন ডুয়েলিংয়ের রীতিও সমাজে প্রচলিত থাকবে। ইংরেজদের মধ্যেও অনেক মধ্যযুগীয় কুসংস্কারের প্রাদুর্ভাব ছিল আধুনিক যুগ পর্যন্ত। তার মধ্যে ডুয়েলিং নিশ্চয়ই অন্যতম। 19 শতকের প্রায় মাঝামাঝি পর্যন্ত দেখা যায় পদস্থ ও শিক্ষিত ইংরেজ কর্মচারীরা অনেকেই এদেশের সামান্য ব্যক্তিগত কারণে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন। নিজেদের দেশে শিল্প বিপ্লবের পরেও যে তারা এরকম একটি অশোভন ও অসভ্য প্রথার প্রভাব থেকে একেবারেই মুক্ত হতে পারেননি, একথা ভাবলেও আশ্চর্য হতে হয়। সত্যি তখন মনে হয় সামাজিক প্রথার বা আচারের মৃত্যু হয় না সহজে। তবে ধীরে ধীরে সময়ের অগ্রগতির সঙ্গে কমে আসতে থাকে ডুয়েলের সংঘর্ষ, কারণ সাহেবরাও ততদিনে বুঝে গেছেন যে এসব করে বীরত্ব জাহির করা হয় না, এ স্রেফ এক ধরনের প্রতিহিংসা চরিতার্থ করার প্রক্রিয়া।